স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ। এতে প্রথম রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে আলোচনা হবে। বেলা ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনায় বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবেন। অন্তর্বর্তী সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সংস্কার কমিশনের দেয়া রিপোর্টগুলো সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ের রোড টু ইলেকশন শিরোনামে গোল টেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন রিজভী। জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেন বিএনপির এই নেতা। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকারকে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। বাদাস্তর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। এর আগে ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে সকাল 10টা থেকে খিত্তায় খিত্তায় পৃথকভাবে হয়েছে তালিম। এদিকে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই জেরে আটক করা হয় একজনকে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। দুপুর 12টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 3 দিনের এই পর্বে মাওলানা সাদ আহমেদ কান্দলভির অনুসারীরা অংশ নিচ্ছেন। কিভাবে আমরা নিজেরা দিন অর্জন করতে পারবো, দিনের উপরে চলতে পারবো, অন্যদেরকে দিন কিভাবে দাওয়াত দিব, ওটা শিক্ষা পাচ্ছি আমরা এখানে। নবীর তরিকা কিভাবে মানা যা, কিভাবে এটাকে চিনা যা, সেই জন্যই আমরা দাওয়াত ও তাবলীগের কাজ এই পর্যন্ত করে আসছি। All around the world come to Bangladesh for Ijtima. Maybe 500 or 600 Indonesian people come to this Ijtima. বিশ্ব ইজতেমায় বিশ্ব আমির থাকবে। হ্যাঁ, যিনি আমাদের এই যে পুরা দাওয়াতে তাবলীগের হেডকোয়ার্টার দিল্লি নিজামুদ্দিন মার্কাজ, ওই দিল্লি নিজামুদ্দিন মার্কাজ থেকে বিশ্বের 200টা দেশে 800 কোটি মানুষের মধ্যে যত মুসলমান আছেন প্রত্যেকেই ওনাকে এই যে তাবলীগের মেহনত যারা করেন ওনাকে মেনেই মেহনত করেন। ওনাকে আসতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রধান মেহমানকে ছাড়া আমরা আমাদের ইজতেমাটা মনে করতেছি অসম্পূর্ণ থেকে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আগামী সোমবার। এতে প্রতিনিধিত্ব করবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ এর মহাপরিচালক দিলজিৎ সিং চৌধুরী। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর সদর দপ্তরে 55তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সীমান্তে হত্যা ও ভারত কর্তৃক বেড়া নির্মাণের মতো বিষয় গুরুত্ব পেতে পারে। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী সহ 11 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত 9:30টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির 2 তলায় এক ব্যক্তি 2 সন্তান নিয়ে ভাড়া থাকেন। শবে বরাতের রাতে ওই বাসায় পিঠা তৈরি হচ্ছিল। এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থবির হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি মেয়র কিংবা কাউন্সিলর কেউই এলাকায় নেই। এখন অনেক কর্মকর্তা কর্মচারী ইচ্ছে মতো অফিস করছেন, নজরদারির কেউ নেই, তাই দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এমনটাই দাবি সেবাগ্রহীতাদের। 5 আগস্টের পর অনেকটাই ঝিমিয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম। প্রশাসক নিয়োগ হলেও নাগরিকদের জন্ম মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র পেতে বেগ পেতে হচ্ছে নগরবাসীকে। জন্ম নিবন্ধন কোন, আপনি পাসপোর্ট কোন, সব কিছুর লেগেই তো আগে তো আপনার কাউন্সিলের দ্বারা যাইতো সবাই, এই জায়গায় তো পারতেছেন। এখন তো সংশ্লিষ্ট যারা দায়িত্বে সার্ভিস হোল্ডার তারা তো ইচ্ছা করলে সব জায়গায় সব পৌঁছতে পারে না। 4 আগস্ট সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন পুড়িয়ে দেওয়ায় বন্ধ রয়েছে শিশুদের টিকাদান কার্যক্রম। একই সঙ্গে নগরের উন্নয়ন প্রকল্পগুলোর কাজও থমকে আছে। বন্ধ ইপিআই ও মশক নিধন কার্যক্রম। সড়কের মোড়ে পাথরের বিশাল স্তূপ সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যেহেতু মেয়র বিগত দিনে যে ছিল সে কোনো কাজবাজ করে নাই। রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, রেগুলারে সংস্কার করা উচিত। রোড ভাঙাচুরা আছে, প্রবলেম আছে। এমনকি নিয়মিত শহরের বর্জ্য অপসারণ হয় না বলেও অভিযোগ স্থানীয়দের। শুধু নগরবাসী নয়, বিপাকে রয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও। মেয়র না থাকায় বন্ধ রয়েছে অস্থায়ী কর্মচারীদের বেতন ভাতা। আমাকে বেতন পরবর্তীতে আগে প্রতি মাসের বেতন প্রতি মাসে পাইতাম, কিন্তু এই 2 মাস ধরে আমাকে বেতন ঠিক মতো দেয় না। প্রশাসনের কাছে আমরা বারবার তাগিদ দিতে আছি, তারা কিন্তু কোনো করে না, আমাদের কেলাউই করে না। তবে এসব অভিযোগ মানতে নারাজ প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রথম ধাপে যে কাজগুলো, ড্রেনের কাজ, রাস্তাঘাট, এগুলো কিন্তু চলমান। দ্বিতীয় ধাপে আমরা যেগুলো রাস্তা বাকি আছে ওগুলো আমরা তালিকা করছি, এবং তালিকাগুলি এই তালিকার ভিতরে আমরা পরের ধাপে এগুলো আমরা চলে আসবে। বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে প্রায় 6 লাখ মানুষের বসবাস। তাদের দাবি, দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবে প্রশাসন। দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচল অবস্থা কাটতে যাচ্ছে। মিশর ও কাতারের মধ্যস্থতার পর নির্দিষ্ট সময়ে আরও 3 জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। মুক্তি পেতে যাওয়া 3 জন জিম্মি হলেন আয়ার হর্ন, সাগুই ডেকেলচেন ও আলেকসান্দ্রে সাশা ট্রোভানফো। স্থানীয় সময় শনিবার হামাস তাদের মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে 369 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এর মধ্য দিয়ে প্রথম দফা যুদ্ধবিরতির 42 দিনের সময়সীমা পেরোনোর আগেই যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা কার্যত দূর হয়েছে। এর আগে হামাসের পক্ষ থেকে আরও জিম্মি মুক্তি না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির অভিযোগ, যুদ্ধবিরতির চুক্তির শর্ত ভেঙেছে ইসরায়েল। সেই সঙ্গে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আনে তারা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।